হ্যালো শাকিল। হ্যালো। ভাই নাইস টু ভালো সি। আছেন? হ্যাঁ হ্যাঁ, তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আহ, চমৎকার আছি। আমার খুব ভালো লাগছে তোমাকে আবার বেশ কিছুদিন পরে তোমার সাথে কানেক্টেড হয়ে। আমরা আমি খুবই এক্সাইটেড যে আমরা লাস্টলি যেই টপিক বা যেই আহ, বইটা নিয়ে চিন্তা করছিলাম যে আলোচনা করব, তো এইটা নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। এই বইটা, যে বইটা আজকে আমরা কথা বলবো, আপনি যদি বইটা একটু দেখান, ইকোনমিক্স ইন ওয়ান লেসন। হ্যাঁ, দেখাচ্ছি। আমার খুব ভালো লাগে যখন আপনার কাছে আমি বইটা দেখতে পাই। সো ইকোনমিক্স ইন ওয়ান লেসন বাই হেনরি হ্যাজলিট. So this is a classical economic text which actually teaches us about free market, the benefits of free market, benefit of classical economics, benefit of thinking, why taking decisions rationally or assuming things that we do things rationally when can be good for the economy. So এই বইটা হচ্ছে direct in juxtaposition that we read in last 2 weeks, যে 23 things that economists don't tell you about capitalism. So we wanted to have this book to answer some of the questions that the other book has left in us. But শুরু করার আগে এই বইটা কিন্তু হচ্ছে ভাই আপনার এগেনস্টে, আপনি যে সেক্টরে কাজ করতেছেন, পাবলিক সেক্টরে, ব্যুরোক্রেসি, এই বইটা কিন্তু ব্যুরোক্রেসিকে একেবারে ধুয়ে ফেলে। সো হ্যাঁ আপনি শুরু করার আগে আমরা স্পেসিফিক পয়েন্টে যাব, যেমন এখানে চমৎকার কিছু এক্সাম্পল আছে, যেমন ব্রোকেন উইন্ডো ফ্যালাসি, দেন মিনিমাম ওয়েজ কিভাবে ব্যাড হইতে পারে। I never had any idea the minimum wage can be bad. Then how tariffs work, how rent control can be bad. Then like in every ইভেন ট্যাক্স ক্যান বি ব্যাড। situations, yeah, every situation he tries to explain with rationality. He doesn't explain with mathematics, he doesn't explain with any other complex logic. He just explain with simple words. So first of all, this is a highly recommended book from our side, from my side. যে কেউ যদি ইকোনমিক্স সম্পর্কে জানতে চায় কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ছাড়া, জাস্ট rationally, which is economics actually, the common sense. We made it difficult, as we have explained in our earlier episodes. Economics is the story of human being, human development. So কেউ যদি ইকোনমিক্স, ফ্রি মার্কেট এগুলো শিখতে চায়, definitely this book is a go. It's a really small book. It gives everything really rational and easy going way. ভাই এখন আপনার কাছ থেকে যে এই বইয়ের কোনো ওভারঅল সামারি আছে কিনা আপনার কাছে? ওভারঅল সামারির চেয়ে আমি এই বইটার রাইটার এবং এই বইটার লেখার কনটেক্সটটা আমি তোমাকে একটু বলার চেষ্টা করব। বইয়ের রাইটারের বার্থ ইয়ার হচ্ছে তোমার 1894, এবং উনি একটা লম্বা জীবন পেয়েছেন, প্রায় 100 বছরের মতো কাছাকাছি সময় বেঁচেছেন। এবং উনি এই বইটা লিখেছেন, পাবলিশড হয়েছে, লিখেছেন কখন এক্স্যাক্টলি তো বলা যাচ্ছে না, কিন্তু পাবলিশড হয়েছে 1946-এর দিকে, ফার্স্ট পাবলিকেশন যেটা হয়। তাহলে তুমি টাইমটা দেখো যে উনি কী দেখেছেন। উনি একটা লম্বা ওয়ার্ল্ড ওয়ার দেখেছেন, ওয়ার্ল্ড ওয়ারের সাথে সাথে যে ইকোনমিক পলিসিগুলো আছে এটা দেখেছেন। আর ওনার যদি মেন চিন্তা থাকে, উনি কেইনিশিয়ান যে ইকোনমিক্সটা রয়েছে এইটা উনি 30-32-এর সময়টা খুব গভীরভাবে দেখেছেন। এবং ওনাকে যদি বলা হয় যে উনি ক্লাসিক্যাল লিবারালিজম এবং ফ্রি মার্কেট ইকোনমির, যেমন এটা একটা টেক্সট বুক, এইটা অন্য দিক থেকে ভাবতে গেলে কেইনিশিয়ান ইকোনমিক্সের একটা মানে স্ট্রং ক্রিটিক। উনি এই কাজটা খুব প্রপারলি এই বইটাতে করেছেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এর আগে আমরা যেই আলোচনাটা ছিল তোমার 23 থিংস অ্যাবাউট উই ডোন্ট নো অ্যাবাউট ক্যাপিটালিজম, হাজুন চ্যাংয়ের, ঠিক অনেক কিছু অপোজিট আমরা এই আলোচনাগুলোতে পাবো। এবং তুমি যে আমাকে বললেন যে আমি গভর্নমেন্টের বা এটা, আমরা যাই হই, কিন্তু আমরা যখন কোনো কিছু শিখতে যাই, আমরা কি করি, আমরা কোথায় বিলং করি, এইগুলা থেকে বের হয়ে এসে আরও যদি আমরা একটু ব্রডার পিকচার থেকে জানার চেষ্টা করি যে সত্যিকার অর্থে আমরা আমরা 2 দিন ধরে তোমার ক্রিটিসাইজ করলাম ফ্রি মার্কেট ইকোনমিকে, বাট অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল অ্যান্ড দ্য পিওর ফরম্যাটে লিবারেল ফ্রি মার্কেট ইকোনমিটা কেমন হতে পারে, অ্যাজ ইট ইজ কেমন হতে পারে, এইটার একটা তোমার বর্ণনা আছে। এখন তোমাকে আমি বলি, ধরো আমরা ওই নদীর ক্ষেত্রে বা সমুদ্র বন্দরের ক্ষেত্রে দেখি যে লাইট হাউস থাকে। লাইট হাউসের কাজটা কি? কোনো জাহাজ কি লাইট হাউসের দিকে যায় না, ওরা কিন্তু তোমার সমুদ্র বন্দরে যায়। অর্থাৎ এই বইটাও ঠিক অনেকটা আমার কাছে মনে হয়েছে কাইন্ড অফ লাইট হাউস। এইটা কখনোই মিন করে না যে আমি যা বলছি এটাই এখানে আসলেই তুমি প্রপার ফরম্যাটে পাবা, বাট সত্যিকার অর্থে আমাদের একটা ইম্প্রোভাইজেশনের সবসময় দরকার হইতে পারে।
তো এই দরকারটাই হচ্ছে যে আমাদের ডেভিয়েশনগুলো আর কি। এবং আমি দেখলাম যে উনি আমেরিকান একজন মানুষ, আমেরিকা থেকে এই বইটা লিখেছেন, আমেরিকার পার্সপেক্টিভ থেকে লিখেছেন, কিন্তু সত্যিকার অর্থে আমেরিকার বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাগুলো প্র্যাকটিস এখনও করা হয় না, আগেও করা হয় না আর কি। তো উনি ওই যে কেনেশিয়ান ইকোনমিক্স, তারপরে গভর্নমেন্ট ইন্টারভেনশন, তারপর বিভিন্ন ধরনের তোমার যে গভর্নমেন্ট মেকানিজম রয়েছে, যে মেকানিজমগুলো ব্যুরোক্রেটরা করে, পলিটিশিয়ানরা করে এবং মনে করে তারা ভালো করছে, এই জিনিসগুলো তারা সে স্ট্রংলি অপোজ করেছে যে আসলে এই জিনিসগুলো যতটা ভালো করার কথা অতটা ভালো করে না। রাদার দেন এইটা যদি আমরা পিওর ক্লাসিক্যাল ফরম্যাটে রাখি, গ্রামাটিক্যাল ফরম্যাটে রাখি, যে লিবারেল, ক্লাসিক্যাল লিবারেল ফ্রি মার্কেট ইকোনমিটা কেমন হতে পারে, এইটা হচ্ছে তার একটা টেক্সট ভার্সন। তবে এই লোকটার ব্যাপারে একটা তোমাকে একটু বুঝতে হবে, হি ওয়াজ নট অ্যান একাডেমিশিয়ান, হি ওয়াজ আ জার্নালিস্ট। এই জন্য যেটা হয়েছে যে ওনাকে কিন্তু তুমি যদি ধরো পশ লেভেল অর্থাৎ একাডেমিয়া লেভেলে তার এই মতবাদগুলো খুব বেশি পেনিট্রেট করতে পারে নাই। তুমি খুব বেশি একাডেমিক বইগুলো তার রেফারেন্স পাবে না, কারণ উনি তো একাডেমিয়ার বাইরে ছিল। ওনার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ভেরি লুসিড অ্যান্ড ফর এভরিওয়ান, জাস্ট আমাদের মতো বাইরের লোকজনের মতো যে কেউ মন চাইলে এই বইটা পড়তে পারে। যার কারণে হয়তোবা উনি একাডেমিয়া ইকোনমিক্সেতে খুবই প্রফাউন্ড পার্সোনালিটি, বাট ইন প্র্যাকটিস, ইন থিওরি সে একজন প্রফাউন্ড পার্সোনালিটি ইন টার্মস অফ লিবারেল ইকোনমিক্স। এবং আমি এম সো মাচ এক্সাইটেড টু ডিসকাস অ্যাবাউট হিজ কনসেপ্টস অ্যান্ড আইডিয়াস। সে প্রত্যেকটা লেসন, সে অনেকগুলো লেসন বলছে, 24 লেসন্স বলছে, 24 লেসন্সে তার বিভিন্ন কনসেপ্টগুলো একটার পর একটা বর্ণনা করেছে। তবে শুরুতেই যদি আমি সামারি করি, উইদিন ফিউ সেন্টেন্সেস সামারিটা আসবে এরকম যে এইখানে অর্থনীতিকে তার নিজের গতিতে চলতে দিতে হবে, মার্কেটে কোনো ধরনের ইন্টারভেনশন থাকবে না, গভর্নমেন্টকে অত বেশি তোমার ফিডিং করার কিছু নাই, সে গভর্নমেন্টের তোমার যে কোনো ধরনের কন্ট্রোল থেকে দূরে থাকবে। এবং মিস্টার হেনরি হ্যাজলিট যেটা বলতে চাইছেন যে মার্কেট বা তোমার ইকোনমিক্সের নিজস্ব যে ধারাটা রয়েছে, অর্থাৎ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এটাই মোটামুটি সব কিছু ডিটারমিন করে দেবে আর কি। এবং তুমি যেটা বলবো, আমি জানি তুমি এটা মুখিয়ে আছো, এইটার ক্রিটিক রয়েছে, স্পেশালি উনি যেই কনটেক্সটে এই কথাগুলো লিখেছেন আজকে থেকে প্রায় 70 বছর আগে। তো এর পরবর্তীতে পৃথিবীতে অনেক পরিবর্তন হয়েছে। আমাদের এই ক্রিটিকগুলো সবার শেষে আমরা যখন আলোচনা করবো, অথবা আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে আমরা এই কথাগুলো বলবো, তুমিও বলবা। এবং আমার কাছে অনেক জিনিস মনে হয়েছে না, আই ডোন্ট রিয়েলি সাবস্ক্রাইব অল দোজ আইডিয়াস হি ডিসক্রাইবড ইন অল থ্রু দ্য বুকস। সুতরাং তুমিও বলবো, আমিও বলবো, এবং আম সো এক্সাইটেড টু স্টার্ট অন দিস বুক। তো তোমার যদি আমরা শুরু করতে চাই, শুরু হিসেবে তুমি লেসন যেটা আমরা শুরুর দিকে রয়েছে 1 নম্বর চ্যাপ্টারে, ওইটা থেকে তোমার যদি কোনো কনসেপ্ট বা আইডিয়া থাকে তুমি একটু শুরু করে দাও, তারপর আমি আমার কিছু আইডিয়া ওইখান থেকে বলবো। আমরা গত 2 সপ্তাহ ছিলাম হাজুন চ্যাং এর ফ্যান, আজকে এখন আপনার কথা শুনে মনে হলো যে না, হ্যাজলিট সাহেব আরো ভালো। না, আমি তো তোমার ফ্যান, আমি হচ্ছে তোমার ফ্যান আর কি। But so just to tell you, there is no difference between what Hajun Chang and what Hazlitt is saying in terms of principles. Both of these writers are talking about what is good for humans. So we have to make sure of this distinction. None of these authors are suggesting policies which might lead to disaster. So they are suggesting, I think what I have understood after reading these 2 books, the same thing but from 2 different perspectives. One is a government perspective, one is a free market perspective. ওখান থেকে যদি আমি আসি এখন, যে ও বইটা যেভাবে শুরু করছে যে ওয়ান অফ দ্য রিজন গভর্নমেন্টের ইন্টারভেনশন দরকার মার্কেটে, কারণ সবাই মনে করে যে যখন কোনো ডিজাস্টার হয়, যখন কোনো প্রবলেম আসে, রিসেশন আসে, তখন গভর্নমেন্ট যদি ইন্টারভেন না করে, দেন থিংস উইল গেট রিয়েলি রিয়েলি ব্যাড। সো ওখান থেকে উনি বোঝানোর যে পয়েন্টটা রেজ করার চেষ্টা করতেছে যে একটা বাচ্চা ছেলে আপনার ঘরের দরজা ভেঙে ফেলে, অথবা আপনার দরজা মানে কাচের জানালা ভেঙে ফেলে, তখন আপনি কি খুশি হবেন? মোস্ট অফ দ্য টাইম উইল নট বি হ্যাপি, কারণ হচ্ছে এইটা তো আমার ক্ষতি হইলো একটা। কিন্তু আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন যে এই যে সে যে আমার ভাঙছে, এই কারণে এখন কি হবে, একজন গ্লাস রিপেয়ারার, গ্লাস ম্যানুফ্যাকচারার, সে একটা নতুন প্রোডাক্ট সেল করতে পারবে,
ওই কোম্পানিতে যে ওয়ার্কার কাজ করে সেই ওয়ার্কার নতুন ওয়েজ পাবে, ওই ওয়েজ দিয়ে ওই ওয়ার্কার তার বাসার যে বাচ্চা কাচ্চা আছে তাদের লেখাপড়া, তাদের খাবারের খরচ চালাবে। সো ইকোনমিতে একটা মারাত্মক বুস্ট আসবে। সো ওই পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, তার মানে হচ্ছে বাসার যে গ্লাসের জানালা এটা ভাঙার কারণে ইকোনমি অনেক ভালো একটা বুস্ট হয়েছে। সো এতে তো এখন আমাদের কি করা উচিত, গিয়ে প্রত্যেকটা দরের জানালা ভেঙে ফেলা উচিত যাতে ইকোনমিতে বুস্ট আসে। ডাজ ইট মেক এনি সেন্স? সো দিস ইজ হোয়াট হি কলস ব্রোকেন উইন্ডো ফ্যালাসি। যে গভর্নমেন্টের ইন্টারভেনশন দরকার, আপনি বলতেছেন রিসেশন আসতেছে এটা, বাট আপনি যদি ফলো করতেন ফ্রি মার্কেট ইকোনমি, ইউ উইল নেভার বি ইন দিস সিচুয়েশন ইন দ্য ফার্স্ট প্লেস। সো ফ্রম দিস ফিল্টার, তৌহিদ ভাই আপনি একটা অ্যান্সার দেন যে হাউ ডাজ it makes sense for government to do this? তুমি এই যে প্রশ্নটা করেছো, এই প্রশ্নটার উত্তরটা আমি এইভাবে যদি দিতে চাই যে উনি শুরুতেই কনসেপ্টের যে প্রথমটা আনতে চেয়েছেন যে ইকোনমিস্টকে উনি প্রথমেই সকল ধরনের ইকোনমিস্টকে দুইটা ভাগে ভাগ করেছেন। ভাগটা খুবই জটিল ভাগ। একজন হচ্ছে গুড ইকোনমিস্ট, একজন হচ্ছে ব্যাড ইকোনমিস্ট। তো আমি গুড মানে তো গুড বুঝই, গুড মানে ভালো। তো ব্যাড মানে কি? এখন ব্যাড মানে হচ্ছে দুইটা। ব্যাড মানে হচ্ছে উইক, আর একটা হচ্ছে দুষ্ট। আমার কথা বোঝা যাচ্ছে শাকিল? ব্যাড মানে হচ্ছে উইক এবং দুষ্ট। তো উনি গুড ইকোনমিস্টের যেই থিওরিটা দিয়েছেন যে গুড ইকোনমিস্ট মানে কি, যে একজন মানুষ যখন পলিসি করবে ইকোনমিক্সের, উনি দেখবেন যে এই পলিসি কাকে এফেক্ট করছে। আমরা নর্মালি যে কোনো পলিসি করি কি, যে একটা জায়গায় কোনো প্রবলেম হচ্ছে তাহলে একটা পলিসি করে দিই, তো ওই লোকটা উপকার পেয়ে গেল, ওকে ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। বাট উনি বলছেন যে ইটস এ ব্যাড ইকোনমিক প্র্যাকটিস। কারণ হচ্ছে ওই ইমিডিয়েট যাকে আমি টার্গেট করলাম ইমিডিয়েটলি তার একটা বেনিফিট হইলো, কিন্তু এটা করতে গিয়ে হলো কি তোমার অন্য আদার গ্রুপস আর গ্রুপ অফ পিপলের কিন্তু ক্ষতি হয়ে গেল। শর্ট টার্মে ভালো হলো, কিন্তু লং টার্মে এটা এক গ্রুপের বা অন্য গ্রুপের, যে গ্রুপগুলো আমাদের চোখে ভিজিবল না, ইনভিজিবল, সাম বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, এদের একটা প্রবলেম হয়ে যাচ্ছে। এখন উনি বলতে যাচ্ছেন যে এই কাজটা যে আবার সবাই মানে সরল বিশ্বাসে করে যে আমি তো করলাম যে হয়ে যায়, কেউ কেউ করে কি মানুষকে চোখে ধুলো দেওয়ার জন্য। তো ভালো ইকোনমিস্টরা করবে কি, সে যখন ইকোনমিক পলিসি করবে সে একটা তোমার হলিস্টিক চিন্তা করবে যে এই যে আমি এই কাজটা করছি এটা কি শুধু আমি যাকে টার্গেট করছি তার জন্য কেমন উপকার হচ্ছে, আবার এর উপকার করতে গিয়ে অন্য কারো ক্ষতি হচ্ছে কিনা, আবার শর্ট টার্মে আমি যেই সময়ের সমস্যার সমাধান করতে যাচ্ছি এটা আবার 10 বছরের পরে আবার বড় কোনো সমস্যা হয়ে যায় কিনা, বা 5 বছর পরে আর কোনো সমস্যা হয়ে যায় কিনা, এই বিষয়টা নিয়ে সে চিন্তা করেছে। আর তিনি যেটা বলেছেন যে দুষ্ট ইকোনমিস্টরা যেটা করে কি, শর্ট টার্মে কিছু মানুষের ভালো দেখায়, কিন্তু পরে দেখা যায় যে তারা হয়তো বা কোনো গ্রুপ অফ পিপলের দ্বারা স্পন্সর্ড হয়, অথবা তার কোনো পলিটিক্যাল বায়াসনেস থাকে, অথবা তার নিজের পার্সোনাল কোনো এজেন্ডা থাকে, যার কারণে যখন সে পলিসিটা করে তখন ইমিডিয়েটলি সাম পিপল উইল বি বেনিফিটেড, অ্যান্ড ওই পিপলগুলো সামটাইমস হয় ভেরি পাওয়ারফুল। অ্যান্ড পাওয়ারফুল হলে কি তখন তাদের ভয়েস থেকে তারা আরও ভালো ইকোনমিস্ট কিনতে পারে, লয়ার কিনতে পারে, মিডিয়া কিনতে পারে, প্রোপাগান্ডা করতে পারে, এবং এই যে পেছনের ক্ষতিটা হয়ে গেল তোমার আফটার 10 ইয়ার্স ওর 5 ইয়ার্স যেটা হতে পারে, এই জিনিসগুলো আর তখন চোখে আসে না। যতদিন পরে আসে ততদিনও তো আসলে মানুষ ভুলেও যায় যে এই পলিসিটা আসলে কে করেছিল। সুতরাং তিনি বলছেন যে ব্যাড মানে হচ্ছে উইক, those people don't have the proper concept about the economic policy, and bad means also the wicked people who has some really personal or group agenda, তারা করে এবং করে তোমার নিজেদের কিছু স্বার্থ উদ্ধার করার জন্য, এবং কাউকে দ্বারা স্পন্সর্ড হয়ে এই কাজগুলো করে। সুতরাং উনি বলছেন যে এই আমরা যারা ইকোনমিক প্র্যাকটিস করি বা ইকোনমিক নিয়ে চিন্তা ভাবনা করি, আমাদেরকে ভিশনারি হতে হবে, এনকম্পাসিভ, ইনক্লুসিভ হতে হবে, যে আমরা যাদেরকে নিয়ে কাজ করছি, চিন্তা করছি, সেটা সবাইকে। এখন তোমার যে প্রশ্নটা ছিল যে গভর্নমেন্ট পিপল, গভর্নমেন্টের জন্য খারাপ কিনা কোনো একটা কনসেপ্ট করলা, এইটাও আসলে গভর্নমেন্টের অনেক কনসেপ্ট যেটা আসে সবচেয়ে খারাপ তা না। কিছু কনসেপ্ট আসে যে হ্যাঁ আমি যদি মনে করি, গভর্নমেন্ট যদি মনে করে যে ইমিডিয়েটলি একটা জায়গায় তোমার কোনো বড় ধরনের তোমার ডিজাস্টার হলো, তো ওইখানে কি গভর্নমেন্ট ইনস্ট্যান্ট তোমার ইয়ে করবে, ওইখানে হেল্প করবে, এইড করলে তখন তোমাকে ইনস্ট্যান্ট যদি এইড করো তাহলে কি ট্যাক্সের টাকা থেকে তো করতে হবে। এখন ওইটা তো করতে হবে, যদিও ট্যাক্সের টাকা থেকে আসুক বা অন্য যে কোনো ফর্মেই আসুক। ওনার কনসেপ্টটা এরকম, উনি কিন্তু তোমার যে ফ্রি মার্কেট ইকোনমিক প্র্যাকটিস করতে গিয়ে তোমার ট্যাক্স একদম শূন্য করে ফেলতে হবে, দেয়ার উড বি লাইক ফ্রি ইমিগ্রেশন, ফ্রি ট্যারিফ, বা এভরিথিং যে খুব ফ্রি হবে তা না। উনি সবসময় মাঝে মধ্যে, সবসময় বলে নাই, দেখা যায় 2-3 চ্যাপ্টার পর পরে একটু আমাদেরকে মনে করাই দিচ্ছে যে না আমি যে এত কিছু বলছি আমি কিন্তু আবার সব কিছু বাদ দিয়ে বলছি না আর কি, যেইটা বেসিক নেসেসারি, যেমন ট্যাক্স, গভর্নমেন্টের ট্যাক্স দিলে হয় কি
দেয়ার আর সাম পিপল উইল বি বেনিফিটেড, আবার কিছু কিছু লোক তোমার ডিসঅ্যাডভান্টেজের শিকার হয়। কিন্তু তার মানে কি ট্যাক্স তোলা যাবে না? ট্যাক্স তুলতে হবে। কখন তুলতে হবে? যে যতটুকু দরকার, মানে অ্যাকচুয়ালি যতটুকু তোমার প্রাইভেট ইকোনমিকে প্রপারলি রান করার জন্য হেল্প করে ওইটা মানে করবে। কিন্তু গভর্নমেন্ট যদি সব কিছু করতে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। সুতরাং উনি মানে এই জিনিসটা ওয়াইড ওপেন রাখছেন এবং বলছেন যে উই শুড বি গুড ইকোনমিস্ট রাদার দেন বিং এ ব্যাড ইকোনমিস্ট। গুড ইকোনমিস্ট হওয়ার জন্য খুব কঠিন কোনো সূত্রের মধ্যে পড়তে হবে না, জাস্ট তোমার চিন্তা ভাবনাকে একটু দূরের দিকে সুদূর প্রসারী করতে হবে এবং এটাকে ওয়াইড করে সকল মানুষের জন্য চিন্তা করতে হবে। তাহলে এটা গভর্নমেন্টের পলিসি হোক আর বা যেভাবেই হোক, ইটস পসিবল। তোমার আর আর কোনো প্রশ্ন আছে কিনা এক্স্যাক্টলি এই ইস্যুতে? এ হচ্ছে ধরেন গভর্নমেন্ট, বি হচ্ছে কোনো একটা ইন্টারেস্ট গ্রুপ। ধরেন গভর্নমেন্ট ইজ ট্রাইং টু পুট গার্মেন্টস ইম্পোর্ট ফর বাংলাদেশ। আমি যদি এক্সাম্পল বলি, ওই গার্মেন্টস এরা গিয়ে বলবে যে গভর্নমেন্টকে যে ভাই গার্মেন্টস ইম্পোর্টের উপরে আপনাকে 200% ট্যাক্স দিতে হবে, আদারওয়াইজ কি হবে, আমাদের যে এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো ধ্বংস। সো ইন দিস এক্সাম্পল গভর্নমেন্ট হচ্ছে এ, বি হচ্ছে ধরেন বিজিএমইএ, সে যাবে বা গভর্নমেন্টের কাছে সে গিয়ে এটা বলবে যদি আমরা এই ট্যারিফটা না দেই এবং ফ্রিলি দেশের মধ্যে পণ্য ইম্পোর্ট করি তাহলে আমাদের ওয়ার্কাররা মারা যাবে। সো এক্স হিয়ার ইজ দ্য ওয়ার্কার, সো বি ইজ trying to protect the interest of X. Then Bangladesh government A, okay, let's put 200% tariff. Where does this tariff come from? This tariff এটা কার কাছ থেকে কালেক্ট করা হবে? যে সেল করতেছে সেও না, যে ইম্পোর্ট করতেছে সেও না, যে এক্সপোর্ট করতেছে সেও না। টু লার্জ এক্সটেন্ট এই টাকাটা যাবে কনজিউমারের কাছ থেকে। যে বাংলাদেশে মানুষ যে বাইরে থেকে যে ইম্পোর্ট করার ফলে যে কনজিউমার একটা চিপে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাইতো, এখন এই 200% ট্যারিফের কারণে ওই কনজিউমাররা পাবে না। সো অ্যাকচুয়ালি হোয়াট হচ্ছে যে বিজিএমইএ ইজ প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ ওয়ার্কার্স বাই হার্টিং দ্য কনজিউমার্স, অ্যান্ড উই অ্যাগ্রি উইথ দ্যাট। That yes, consumers should use the country product, but we should not forget about that man. That person is called C. So in this whole story, what this author was trying to say, Hazlitt, that we should never forget this forgotten man. কারণ যখনই আমরা এই তাকে ভুলে যাই যে আমি যে কনজিউমারকে ডিপ্রাইভ করে ওয়ার্কারদেরকে দিচ্ছি, কনজিউমারকে তো এটা জানতে হবে যে উই আর ডুইং সামথিং, যে আমরা এই স্যাক্রিফাইসটা করতেছি ওয়ার্কারদের ইন্টারেস্ট প্রোটেকশন করার জন্য। পিপল টেক গুড ইমোশনাল হিউম্যান ডিসিশনস, বাট উই ক্যানট ফরগেট দ্যাম। ইফ উই ফরগেট দ্যাম, হোয়াট উইল হ্যাপেন, আমাদের দেশের মধ্যে এরকম ট্যারিফ নিয়ে বিভিন্ন এই বি যেটাকে বলে বিজিএমইএ, দেন আসবে বিকেএমইএ, দেন আসবে ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, দেন আসবে প্লাস্টিক অ্যাসোসিয়েশন, দেন আসবে লেদার অ্যাসোসিয়েশন। তারা সবাই সেরকম গভর্নমেন্টের কাছে চাইতে থাকবে আর গভর্নমেন্ট ট্যারিফ দিতে থাকবে, কিন্তু গভর্নমেন্টের এই যে কনজিউমার সেকশনে যে এই প্রোডাক্টগুলো ইউজ করে যে কনজিউমাররা নিজেদের লাইফ ডেভেলপ করে, উই আর ফর গোয়িং দ্যাট পসিবিলিটি। উই শুড নট ফরগেট দ্যাট। Just to add to your discussion, I think that is what the main theme of this book. আপনার কাছে কি মনে হয় ভাই? হ্যাঁ, না এক্স্যাক্টলি তুমি প্রপারলি বলেছো। আমি যদি শুরুর যেই কনসেপ্টগুলো রয়েছে, যেমন তুমি একটা ব্রোকেন উইন্ডো ফ্যালাসির কথা বলছো। ব্রোকেন উইন্ডো ফ্যালাসির মানে যেটা উনি ডিরেক্টলি ক্রিটিসাইজ করেছে, উনি তো ডাইরেক্টলি লোকটার নাম বলে নাই, কিন্তু আমি তো পুরো বইটা একই সুরে লেখা আছে। উনি মিস্টার কেনশিয়ান ইকোনমিক্স, মিস্টার কিনসের যে ইকোনমিক্স, ওইটাকে উনি ডিরেক্টলি ক্রিটিসাইজ করেছে। যেমন আমাদের গভর্নেন্সে বা অন্য ইকোনমিক্সে তোমার কিনসকে খুবই বড় মাপের কনসেপ্টের একজন প্রবক্তা হিসেবে মনে করা হয়। যে কি, যে আমাদের দেশে যে আছে যে পুকুর, যদি যখন তোমার ইকোনমি খারাপ থাকবে তখন তুমি একটা শুকনো জায়গায় পুকুর করো, আবার পুকুরটা ওই লোকজন দিয়ে ভরাট করো, তাহলে কী হবে, তোমার জব ক্রিয়েশন হবে। বলছে যে না, মিস্টার হ্যাজলিট এই জায়গাতে খুবই ক্রিটিক্যাল। উনি বলছেন না, এই ধরনের ব্রোকেন উইন্ডো ফ্যালাসি, অর্থাৎ মানুষের গাড়ি ধরে ধরে কাঁচ ভেঙে দিলে কাচের কোম্পানি মানে অনেক লাভ হবে, ওখানে অনেক এমপ্লয়মেন্ট হবে, এই যে আমরা যেটা দেখতেছি এইটা দেখে দেখে মানুষের কাজ হচ্ছে, ব্যাপারটা এরকম না। উনি বলছেন না, গো বিয়ন্ড দ্য নর্মাল পারভিউ অফ আওয়ার ওভার সিম্পলিফাইড তোমার ভিজুয়ালাইজেশন যেটা আমরা দেখি না। উনি বলছেন যে এই যে আমরা জোর করে জাস্ট শুধু তোমার ইকোনমিকে প্রপার রাখার জন্য আমরা কি করি, শস্য পুড়ে দেই, অথবা অযথায় বিভিন্ন ধরনের গভর্নেন্স প্রজেক্ট নেই, যাতে মনে হয় যে জব ক্রিয়েশন করার জন্য। ওনার বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র জব ক্রিয়েশন করার জন্য কখনোই কোনো কিছু করা উচিত না। ওনার বক্তব্য হচ্ছে যে যেমন আমি যেই কাজটা করলাম, যে আমি একটা পুকুর খনন করলাম এবং পুকুরটা ভরণ করলাম, এই টাকাটা কে দিল? এই টাকা তো আমি ট্যাক্সের থেকে দিলাম,
তার বক্তব্য হচ্ছে যে এইটা করতে গিয়ে কিন্তু আমরা অলরেডি যে ট্যাক্সের টাকাগুলো মানুষের থেকে নিয়ে নিয়েছি, এই ট্যাক্সের টাকা যদি মানুষ না দিত তাহলে কিন্তু তারা এইটা দিয়ে কিন্তু অন্য একটা বিজনেস বা অন্য একটা ইনভেস্টমেন্ট বা অন্য একটা ইন্ডাস্ট্রিতে সে খরচ করতে পারতো। অর্থাৎ যেই লোকটা, তোমার মনে করো যে আমরা একটা পুকুর খনন করলাম, এখানে যেই লোকের 200 টাকা খরচ হলো, ট্যাক্সের টাকা 200 টাকা আসলো, সে এই 200 টাকা দিয়ে কিন্তু তোমার একটা জামা কিনতে পারতো আর কি, একটা সোয়েটার কিনতে পারতো। তার মানে কি ওই সোয়েটারেও কিন্তু তোমার একজন লোক কাজ করে, একটা সোয়েটার বানাতে একজন লোকের হয়তো হাফ ডে লাগছে, এবং সে আবার অনেক কেনাকাটা করে ওইখান থেকে, তারও একটা ইকোনমি আছে। অর্থাৎ আমরা দেখতেছি কি যে যেই লোকটা শুধুমাত্র তোমার ওই পুকুর খননের কাজে থাকলো, সে ইকোনমি তার মাধ্যমে টাকার হাত বদল হচ্ছে এবং ইকোনমিটা অনেক বেনিফিটেড হচ্ছে। বাট ওই যে যেই জিনিসটা হয় নাই বা হওয়া উচিত ছিল বা কোনো কারণে হয় নাই, যে টাকাটা সরে এসে এই ধরনের শুধুমাত্র জব ক্রিয়েটিং তোমার প্রজেক্টগুলোতে এসছে, ওই টাকার যেই জায়গায় ছিল বা যেই জায়গায় তোমার অন্য জায়গায় কাজে লাগানোর যে সুযোগটা ছিল, ওই জায়গাটা কিন্তু আমরা কখনোই দেখি না, কারণ ওইটা তো হয় নাই বা ওটা হবে না। বাট দেয়ার ওয়াজ চান্স যে ওইটা যদি হইতো তাহলে ওইটা দিয়ে অনেক কিছু হইতে পারতো আর কি। সুতরাং আমাদের মাথায় যখনই আমরা ইকোনমিক পলিসি করি তখন চিন্তা থাকে যে আর এই লোকটা তো ইনস্ট্যান্ট জব পাইলো। হ্যাঁ, আমরা এটা করতে গিয়ে যেটা করি যে যেই লোকগুলা তোমার অন্য কাজ করতে পারতো ওই টাকা দিয়ে, সরকারের ওই টাকা দিয়ে, বা তোমার যে টাকাটা আমরা শুধুমাত্র জব ক্রিয়েশনের জন্য খরচ করলাম ইনস্ট্যান্টলি, এইটা দিয়ে আরও অনেক কিছু করতে পারতো যেটা হয় নাই, যার কারণে আমরা এটা দেখি না, যার কারণে এটা আমরা ভুলে যাই। আবার যেটা হয় সেটা আমরা দেখি, আরে ওই লোক তো মানে যে একটা বড় একটা কনস্ট্রাকশন করছে, এটা তো দেখা যাচ্ছে আর কি, এটা তো জব ক্রিয়েশন হচ্ছে, 50 জন মানুষ কাজ করছে, খুব ভালো। বাট যেটাতে যেই ওই টাকাটা যদি অন্য জায়গায় খরচ হতো ওটা তো আমরা দেখতেছি না, যেটা হয় না ওটা তো আমরা দেখবো কীভাবে, যার কারণে মানুষের এই প্রপার পারসেপশনে কখনো আসে না। আমরা তো উনি কিনসের যে বক্তব্যটা হচ্ছে যে এই যে ডিস্ট্রাকশন টাইপের চিন্তাভাবনা, যে কোনো কিছু খরচ করে দেয়াই মানেই হচ্ছে যে তোমার ইকোনমি খুব ভালো হলো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তোমার ওই যে টাকাটা আমরা শুধুমাত্র, যেমন অনেক জায়গায় এটা নর্থ আমেরিকাও বলো বা অন্য অন্য দেশে কৃষকদেরকে তোমার শুধুমাত্র সাবসিডাইজ করার জন্য বলে কি গভর্নমেন্ট ওই ফসলগুলো কিনে নেয়, নইলে কী হবে, কৃষকগুলো এখান থেকে প্রপার টাকা পাবে না, তখন তারা করে কি কিনে নিয়ে এগুলো পুড়ে ফেলে, বার্নিং করে আর কি। এমন দেখা যায় যে তোমার বিভিন্ন ধরনের সাবসিডি দিয়ে দেখা যায় যে ওয়াইন কিনে নিল অথবা আঙ্গুর কিনে নিয়ে এগুলো নষ্ট করে ফেলে, অথবা হুইট কিনে নিয়ে নদীতে ফেলে দেয়। ওনার বক্তব্য হচ্ছে এগুলো খুবই ভুল পলিসি। হয়তো বা 1 জন 2 জন 10 জন 20 জন বা বড় বড় কৃষকরা পাচ্ছে এই টাকাটা, কিন্তু আলটিমেটলি এই যে এই টাকাটা যদি তোমার এই হুইটগুলা, এই বার্লিগুলা, এই ফুডগুলা যদি মার্কেটে থাকতো, এই মার্কেটে মানুষজন কম দামে কিনতে পারতো আর কি। কম দামে কিনলে কি, এখন মানুষের কিন্তু বেশি দামে ওভার প্রাইস জিনিসপত্র কিনতে হচ্ছে। তার মানে কি, তার এখন আগে খরচ হয়তো 50 টাকা, এখন হচ্ছে 100 টাকা। তার মানে এই যে 50 টাকা যেটা সে তার এক্সট্রা খরচ হচ্ছে, এই 50 টাকা সে কিন্তু অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতো অথবা অন্য কাজে লাগাইতে পারতো, যেটা আবার অন্য শিল্পকে প্রোগ্রেস করতে হেল্প করতো। তিনি বলছেন যে না, ঠিক আছে আমরা করব, কিন্তু আমরা কোনো ডিস্ট্রাকশনের মাধ্যমে যাব না, আমরা কোনো ইকোনমিক পলিসি জাস্ট ইনস্ট্যান্ট জব ক্রিয়েশন অথবা মানুষের কিছু উপকার হয়ে এটা মনে করে করার কোনো কারণ নেই। কারণ এটা করতে গিয়ে আমরা আসলে ইনভিজিবল অনেক কিছুর ক্ষতি করে ফেলি, যেটা কোনোদিন হয় না বা দেখি না, যার কারণে এটা নিয়ে আমরা পরে আলোচনা করি না, কিন্তু আমরা আসলে এই ক্ষতিটা করে ফেলি। উনি এই জিনিসটাকে একদমই কাট অফ করে দিতে বলছে শুরুতেই আর কি। একটা জিনিস হাইলাইট করতে চাই এখানে, মাঝে মধ্যে আপনি যখন দেখেনও আপনি তখনও কিছু করতে পারেন না, যখন আপনি অলরেডি ওই ইনিশিয়েটিভের মধ্যে চলে আসছেন। আসেন আপনাকে একটা সুন্দর এক্সাম্পল দেয়। 2019-20 আমেরিকাতে কোভিড আসলো। সো দ্য ওয়ার্ল্ড ইকোনমিক অ্যাক্টিভিটি স্লোড ডাউন 1-2 বছরের জন্য। তখন আমেরিকাতে কি করলো, সবাইকে ফ্রিতে মানি দিল, টাকা দিল, আনএমপ্লয়মেন্ট বেনিফিট ফ্রম ডিফারেন্ট স্কিম, মানুষের হাতে টাকা দিল, অনেক টাকা ছাপাইলো এবং টাকা দিতে থাকলো। ওইটা ছিল কি ওয়ান অফ স্টপ গ্যাপ। যেহেতু মানুষ কাজ করতেছে না, সে এখন খরচ করতে পারবে না, তো সে যদি খরচ করতে না পারে ইকোনমি ডিজাস্টারে যাবে। ইকোনমিকে বাঁচানোর জন্য, স্টক মার্কেটকে বাঁচানোর জন্য আমার লোকজনের হাতে টাকা দিতে হবে, লোকজন ওইটা দিয়ে টাকা খরচ করবে, তখন ইকোনমি ঠিক থাকবে, দেন আমরা পরবর্তীতে ওই টাকাগুলো আবার ইকোনমি থেকে সরায় নিব। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া, যে যখন আমি ট্যাক্স কাট দিব অথবা হচ্ছে আমি এরকম ফিসকাল স্টিমুলাস দিব, ওই সময় বিভিন্ন রকমের ল করে এরকম মানুষকে টাকা দিছে, সাধারণ নাগরিকরা অনেক হেল্প পাইছে ওই সময়। সো দ্যাট ইজ ওকে। কিন্তু পরবর্তী যে এখন আমি ওই সময় নিলাম একটা এক্সপানশনারি পলিসি, আমি অনেক কিছু টাকা পয়সা দিলাম, এখন আমাকে কি করতে হবে, টাকাটা উঠাইতে হবে। সো আমেরিকা ওই সময় অনেক টাকা দিল, ডিজাস্টার আটকাইলো, অনেক বেশি কন্ট্রোল করলো,
এখন যখন আসছে সময় যে এখন একটু ট্যাক্সটা বাড়াতে হবে, এই যে এতদিন ধরে মানুষকে ফ্রি টাকা দিছে, এই টাকাগুলো তো এখন ট্যাক্সের মাধ্যমে উঠাইতে হবে। কিন্তু কি এখন আমি করব না। যদি আমি ট্যাক্স বাড়াই তাহলে আমার ইলেকশন হেরে যাব, সো আমি ট্যাক্স বাড়াবো না, আমি ট্যাক্স কার্ড যা আছে তাই রাখবো। সো দেশের মধ্যে আমি ইনকাম করব না। সো আমি জানি, আমি ওই সময় ইনিশিয়েটিভ নেওয়ার সময় সেম গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেওয়ার সময় ওই আইডিয়াটা ছিল যে এখন আমি ট্যাক্স কার্ড দিচ্ছি, এখন আমি মানুষকে ফিস্টাল স্টিমুলাস দিচ্ছি, কারণ ওই সময় ইকোনমি অনেক স্লো ছিল। তো আপনি ওই সময় ইকোনমি স্লো থাকার কারণে আপনি স্টিমুলাস দিলেন, দেওয়ার পরে এখন আপনাকে তো একটু কার্ভ করতে হবে, কারণ ইকোনমি হাই, ইনফ্লেশন ইজ হাই, অনেক বেশি আননেসেসারিলি স্টক মার্কেটের মধ্যে বাবল তৈরি হচ্ছে। বাট না, এত কিছু দেখার পরে অল দ্য ইন্ডিকেটরস অফ ইউএস ইকোনমি ইজ শোয়িং যে ইকোনমিক situation might get bad. Even after that, no initiative is being taken. Because of what? Because of my political leader, because of my populist choices. This is what Mr. Hazlitt was saying. That you can't control your government. Yes, you have voting power, you can, but this government, like, if you take initiative without forgetting the principles of free market, without forgetting the principles of capitalism, then what will happen? You will create a crisis. Then for solving that crisis, you will create another step which will create another crisis. And this will keep going on and on. In this situation, few person who are taking advantage of the poor, they are cutting Medicaid, Medicare. So how this policy, I'm jodi Medicaid kati, I'm jodi Medicare kati, who is gonna suffer? Rich people do not have those plans. Rich people have more advanced medical plan. I have advanced higher medical insurance plan. আমি তো ওগুলো ইউজও করি না, মেডিকেয়ার, মেডিকেড। সো গরিব মানুষকে ঠকায়, গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে, ইনফ্লেশন নিয়ে এখন বড় লোকেদের জন্য আমি ট্যাক্স কাট দিচ্ছি। সো এই একটা জিনিস মানে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। ফ্রি মার্কেট বলতেছে, হাজুন চ্যাংও কিন্তু এই কথাটা বলে আসছে, ফ্রি মার্কেট ইজ দ্য বেস্ট মার্কেট ইকোনমিক ফিলোসফি অর ইকোনমিক্স দ্যাট উই এভার হ্যাভ after trying everything else. So আমাদের ওখান থেকে বের হলে চলবে না। কেইনিশিয়ান যা বলতেছে, they had a logic too. In an emergency situation, you can do that. But the problem with Keynesianism is that you can't control your government. Once the government has that, oh my God, I can do anything. I can print money and I can do anything. And America can do that. Literally, America can print dollar. No one can say anything about it. And they're doing it. Every year they are issuing $2 trillion as in the form of debt. So all of these is suggesting that you deviating from free market will make you suffer. And I have seen these examples. United States is seeing these examples. আমি জানি না যে অন্যান্য দেশগুলো দেখতেছে না, কারণ অন্যান্য দেশরা এত বেশি ডেভিয়েশনে যাচ্ছে না। What do you think, তৌহিদ ভাই? ঠিকই আছে, তুমি যে ট্যাক্সের কথাটা বললা, তো ট্যাক্সের জিনিসগুলো নিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। মিস্টার হ্যাজলিটের কনসেপ্টটা কি? মিস্টার হ্যাজলিটের কনসেপ্টটা হচ্ছে যে উনি বলছেন হ্যাঁ ট্যাক্স লাগবে। কীরকম লাগবে? যে তোমার আমাদের যে বেসিক ল অ্যান্ড অর্ডার লাইক পুলিশ ইনফ্রাস্ট্রাকচার, বেসিক আর্মি কিংবা ফায়ার ফাইটিং বা বেসিক রোড ঘাট, এর জন্য আমরা ট্যাক্স কাটবো। কিন্তু উনি বলছেন যে এই যে পুরলি ডিজাইন পাবলিক ওয়ার্কের জন্য পুরলি ডিজাইন ট্যাক্স ইনফ্রাস্ট্রাকচার ইজ ব্যাড ফর ইকোনমি। কীরকম বলছে? যে পিকচারটা মাথায় আসতেছে এই যে পুরলি ডিজাইনের কথাটা বলার সাথে সাথে, সেটা হচ্ছে যে এই একটা পিকচার যে আপনি ব্রিজ করছেন, কোনো রাস্তা নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, এইটাই আর কি, এটা বাংলাদেশে ওই যে সাঁকো বাদ দিয়ে আমি কি করছি, ব্রিজ বানাইছি, সাঁকো বাদ ব্রিজ বানাইছি, কিন্তু ব্রিজ ঠিকই বানাইছি কিন্তু রোড বানায়নি, কারণ রোডের টাকা আসেনি। ব্রিজের জায়গায় সাঁকোর জায়গায় পিপল আর ইউজিং সাঁকো, ব্রিজের জায়গায় আছে। ওইটাতে কিন্তু মানে তোমার এমপ্লয়মেন্ট হয়েছে আর কি, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। তোমার কিনশিয়ানের থিওরি খুব ভালোভাবে প্র্যাকটিস করা গেছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু আলটিমেটলি এইখানে তোমার হ্যাজলিটের থিওরিটা বলছে যে আমি যে জোর করে নিয়ে এসে এরকম টাকাগুলা মানে আকাম কুকামে যদি খরচ করে সরকার, সেক্ষেত্রে প্রবলেমটা হয় কি, যেই টাকাটা আমি নিল, মানে আমার কাছ থেকে নিয়েছে, তোমার কাছ থেকে নিয়েছে, তোমার কাছ থেকে সারা বছরের ট্যাক্স নিয়েছে, ধরো মনে করো 2 লাখ টাকা, আর আমার কাছ থেকে নিয়েছে 1.5 লাখ টাকা। তো এই টাকাগুলো যদি আমার কাছে থাকতো, ধর 1.5 লাখের কথা যদি 50,000ও থাকতো ওই পুরলি ডিজাইনের না কারণে, তাহলে কী হতো, এই টাকা দিয়ে আমি কিন্তু অন্য অনেক প্রোডাক্ট কিনতে পারতাম, অথবা আমি নিজে ইনভেস্ট করতে পারতাম আর কি। এই টাকাগুলো দিয়ে আমি ধরো মনে করো যে নিজে একটা ছোটোখাটো ফ্ল্যাট বানায় ফেলতে পারতাম, বা একটা ফ্ল্যাট 50,000 টাকা তো পারা যাবে না, ধরো একটা রান্নাঘর বানায় ফেলতাম আর কি, ঠিক আছে।
অথবা তোমার মনে করো যে ওয়ালটনের 50,000 টাকায় রান্নাঘর নাকি 50,000 টাকা রান্নাঘরের সিঙ্কের কথা বলতেছেন ভাই? ওকে হোয়াটএভার, মানে আমি ধরো ইউটেন্সিলস, হোম ইউটেন্সিলস কিনলাম, কি ধরো ওয়ালটনের আমি ধরো মনে করো একটা কিনে ফেললাম, কি বলে এসি কিনতে পারতেন। এসি তোমাকে 50,000 টাকা দিবে না। ও আচ্ছা, সেটাও বেড়ে গেছে দাম এখন। ওয়াশিং মেশিন ধরো, ওয়াশিং মেশিন কিনলাম, তো ওয়াশিং মেশিন তো আমি দেশি কোম্পানি থেকে কিনলাম, দেশের লোকজন কাজ পাইলো, ওইখানে প্রোডাকশন হলো, তার মানে কি ওইখানে কিন্তু ইকোনমিতে কাজ হচ্ছে আর কি। অর্থাৎ জোর করে ট্যাক্স নিয়ে এসে আমি গভর্নমেন্ট অনেক কিছু করে ফেলাই মানে মানুষের উপকার হয়, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, উই উইল হ্যাভ সাম ট্যাক্স অ্যান্ড উই উইল স্পেন্ড ইট ইনটু দ্য প্রপার চ্যানেল, যেটাতে প্রপারলি ডিরেক্টলি মানুষের ডিরেক্ট সেবাটা লাগবে। অর্থাৎ তার বক্তব্যটা হচ্ছে যেই টাকাটা তুমি ট্যাক্স আকারে নিবা ওই পরিমাণ সেবা যদি তোমার পাবলিক পায় ওই টাকার অঙ্কে, তাহলে ঠিক আছে, তাহলে প্রবলেম নাই। কিন্তু তুমি টাকা নিবে 100 আর সেবা দিবা তোমার 50 টাকার, তাহলে তো এটা পুরো 50 টাকা মানুষের রক্তের কষ্টের ঘামের টাকাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো উনি এটাকে মানে মারাত্মকভাবে বিরোধিতা করেছে যে না, এইরকম মানে পাবলিক ওয়ার্ক করতে গিয়ে বা পাবলিকের উপকার করতে গিয়ে পাবলিকের 12টা বাজানোর কোনো অধিকার কোনো গভর্নমেন্টের নাই। অর্থাৎ তোমাকে ট্যাক্স নিতে হবে ওইটুকুই যতটুকু নিয়ে তোমার গভর্নেন্সকে প্রপারলি রান করা যায়, এবং বেশি ট্যাক্স নেওয়া মানে যে বিরাট গভর্নমেন্টের বিরাট উপকার হলো, মানুষের খুব উপকার হচ্ছে, ব্যাপারটা এরকম না। অর্থাৎ অনেক সময় কম ট্যাক্স নেওয়াও মানুষের কাছে ওই যেই টাকাটা থাকবে ওই টাকা দিয়ে সে ফার্দার ডিফারেন্ট জিনিসপত্র কিনতে পারবে, ডিফারেন্ট তোমার ইকোনমিতে ইনভলভ হতে পারবে, ডিফারেন্ট ইনভেস্টমেন্টও করতে পারবে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখা উচিত। আরেকটা হচ্ছে কি মজার যে জিনিসটা, ট্যাক্সের সাথে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস থাকে। গভর্নমেন্ট করে কি তোমার, বিশেষ করে তোমার গভর্নমেন্ট অনেক সময় লোনকে তোমার এনকারেজ করে। সাম গভর্নমেন্ট তোমার ব্যাংক ওন করে, অথবা ব্যাংকের উপর তার একটা ইম্প্যাক্ট থাকে, অথবা শেয়ার থাকে। তারা করে কি অযথাই তারা মার্কেটকে তোমার রিড না করে, তাদের যেটা মনে হয় যে অনেক ব্রোকারদের মনে হয়, পলিটিশিয়ানদের মনে হয় যে না, আমার মনে হয় এই জায়গায় অনেক লোন দিলে মনে হয় যে খুব ভালো হবে। কীরকম যে এই ফার্মাররা এগ্রিকালচার করছে, এদেরকে আমরা লোন দিই, এখন লোন দিলাম ভালো কথা আর কি, কিন্তু ওই 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 প্রোডাক্টের আসলে আদৌ অতটা ডিমান্ড আছে কিনা। এখন লোন দিয়ে তারপরে করে কি যে ওই লোনটা দিছি কেন, যে ও তো আসলে অতটা টাকা পাবে না, মানে মার্কেট থেকে পাবে না, যাতে এই টাকাটা দিয়ে তার একটা মানে মোটামুটি একটা ব্যালেন্স সাবসিডি হয় আর কি। ওনার বক্তব্য হচ্ছে যে এইসব করা মানে হচ্ছে মানুষের হাতে হারিকেন ধরাই দেয় আর কি। কারণ তার যেই লোককে তুমি দিচ্ছ, এরকম তোমার মনে করো যে 5-10 জন মানুষের উপকার হবে, এবং এই 5-10 জন মানুষ সবসময় সিলেক্টেড হয়, এবং তারা খুবই বায়াসড ফেভারের শিকার হয়, এবং দেখা যায় যে আমার তোমার পরিচিত বা ব্যুরোক্রেট বা পলিটিশিয়ানদের পরিচিত লোকজন এগুলো বেশি ফেভার পায়। অথবা যদি তুমি খুবই প্রপারলিও দাও, তাহলে এটা পাবে ধরো খুবই তোমার অল্প কয়েকজন লোক। আদার দেন তুমি এই ক্রেডিটটা অন্য যেই জায়গায় তোমার প্রাইভেট সেক্টর ডিমান্ড করে, যে তাদের মনে হয় যে না, আই হ্যাভ এ বিজনেস অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান, আই নিড লোন, এবং সে যদি কম্পিট করে লোনটা পায়, এবং তার যদি ক্রেডিট রেটিং থেকে শুরু করে সব কিছু অ্যানালিসিস করে মনে হয় হি ইজ দ্য প্রপার পার্সন টু হ্যাভ দিস লোন, তাহলে তুমি যদি ওকে লোনটা দাও, তাহলে সেই ইকোনমিতে বেড়া ইম্প্যাক্ট করতে পারে, রাদার দ্যান গিভিং এ ফোর্সফুল গভর্নমেন্ট লোন টু সাম ফোর্সফুল সেক্টর, যে আই ফিল লাইক দিস ইজ দ্য সেক্টর দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট। এই ধরনের চিন্তাভাবনা না করে মিস্টার হ্যাজলিট বলছে যে এই ধরনের চিন্তাভাবনা গভর্নমেন্টকে রাখাই যাবে না, রাদার you just open the loan for the private sector so that they can find out the better sector, যেই সেক্টরে তারা ইনভেস্ট করবে এবং মনে করবে যে এই জায়গায় সেক্টরে ইনভেস্ট করলে আমরা টাকাটা নিয়ে আসতে পারবো, এখানে আমরা এমপ্লয়মেন্ট দিতে পারবো, আমরা প্রফিট করতে পারবো, অ্যান্ড দেন উই ক্যান রিইনভেস্ট অ্যান্ড উই ক্যান সার্কুলেট দ্য ইকোনমি, আই মিন গো বিয়ন্ড আওয়ার নর্মাল থিঙ্কিং। এটাই হচ্ছে হ্যাজলিটের মানে তোমার ট্যাক্স এবং এই ক্রেডিট নিয়ে তার চিন্তাভাবনা, ডিরেক্ট চিন্তাভাবনা। তোমার এই ব্যাপারে কোনো এক্সট্রা কোনো তোমার থট আছে কিনা বা ক্রিটিসাইজ আছে কিনা? তুমি এই ব্যাপারে ক্রিটিক তো করবো আমি জানি, পরে করো, এখন তুমি থট আছে কিনা এটা বলো আর কি। I have always been a capitalist economist follower. Like I like competition, and also I like the protection of the rights and responsibilities of poor people, vulnerable people, and vulnerable society. To protect one person, I do not mind having multiple years of losses for a business. So with free market, I differ only in that way. Otherwise, I am a follower of free market. Man, free market literally does all the hard work of social wealth allocation. লাইক আপনি যখনই যা কিছু করেন, ফ্রি মার্কেট হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েলথ ডিস্ট্রিবিউশন মেকানিজম। দ্যার ইজ নো আদার ওয়ে। সো দ্যাট ইজ ওয়ান, আই ক্যান ডিবেট দ্যাট অন এভরি লেভেল, সো দ্যাটস দ্যাট। বাট ওয়ান থিং এই বইয়ের মধ্যে আসছে যেটা আমি নিজে মানতে পারি নাই, আচ্ছা, এবং হচ্ছে আমি এটা নিয়ে ডিটেইল একটু আলোচনা করতে চাই। করো। সে
পরে তোমার সে একটা পয়েন্ট বলতেছিল যে এটা গভর্নমেন্টের প্রাইস কন্ট্রোল নিয়ে, যে আমরা গভর্নমেন্টের যে প্রাইস ফিক্স করে দেয়, বাংলাদেশে ধরেন আপনি পেঁয়াজের প্রাইস ফিক্স করে দিচ্ছেন, পটেটোর প্রাইস ফিক্স করে দিচ্ছেন, আমেরিকাতে এগুলো করেন না, কিন্তু আমেরিকাতে এখন একটা নতুন যে পার্টি আসছে, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি, এই জোহরান মামদানি, ইউ হ্যাভ টু সে দ্য নেম রাইট, মামদানি. So he's suggesting rent control. He is literally the first point that he is running his political campaign on, that he is going to freeze the rent in New York City. হ্যাজলিট যেটা বলতেছে যে যদি আপনি এগুলো করেন তাহলে কি হবে, নিউ ইয়র্কের যারা ল্যান্ডলর্ড আছে তারা আর নতুন কোনো ফ্ল্যাট তৈরি করবে না, কারণ তাদের ইনকাম বাড়তেছে না। যেহেতু তাদের ইনকাম বাড়তেছে না কিন্তু ওই সাইডে তাদের ইনফ্লেশন বাড়তেছে, দে উইল থিঙ্ক ডেভেলপিং এ হাউস ইজ এ লস প্রজেক্ট, অ্যান্ড ইফ ইট ইজ এ লস প্রজেক্ট, since I manage a company and that company is owned by shareholders, I cannot have that kind of a I cannot ইনভেস্ট মোর। আর যখন ইনভেস্ট হবে না তখনই ওয়ার্ক হবে না, যখনই ওয়ার্ক হবে না তখন নতুন নতুন ইউনিট তৈরি হবে না, যখন ইউনিট তৈরি হবে না তখন ক্রাইসিস তৈরি হবে। সো এই রেন্ট ফ্রিজ উইল ক্রিয়েট ক্রাইসিস of housing market rather than solving any problem. That is what Hazlitt is saying, that is what New York Times is saying, that is what Wall Street Journal is saying. Every economist is saying the same thing. তার এখানে পয়েন্টও আছে। আমি যদি আপনাকে স্পেসিফিক এক্সাম্পল দেই, যে যখন ক্যালিফোর্নিয়াতে এই টাইপের একটা রেন্ট কন্ট্রোল সিস্টেম এবং হচ্ছে হাউজিং পারমিটের উপরে কন্ট্রোল আসলো, তখন ক্যালিফোর্নিয়াতে ডেভেলপমেন্ট অফ হাউস সত্যি কমে গেছে। আর এই কারণে এখন ক্যালিফোর্নিয়াতে হাউজিং সংকট, অনেক হাউস নাই, আপনার টাকা থাকলেও আপনি রেন্ট পাবেন না। সো রিসেন্টলি সিচুয়েশন এখন এরকম, কিন্তু প্রবলেম হচ্ছে হোয়ার ইজ দ্য লিমিট হিয়ার, দ্যাট ইজ দ্য পয়েন্ট, হোয়ার ইজ দিস লিমিট। যদি আমি এখন এখানে রেন্ট ফ্রিজ ইম্পোজ না করি, এই হাউজিংগুলা ইজ গোয়িং আউট অফ পুর পিপল. Poor people cannot afford any house. So he is saying we should not freeze the rent. We should keep it open. Rent should be higher. That will create investment, more housing, and eventually supply and demand will decide. I also agree with that. But I also am feeling that if we keep it to the market, the rent is going up every year. 10% করে আমার রেন্ট বাড়তেছে, আমার তো স্যালারি 10% বাড়ে না ভাই। সো আমি আমেরিকার পার্সপেক্টিভ থেকে আপনাকে এই সিচুয়েশনটা বললাম। আপনার কাছে কি মনে হয়, আমি এখন এখানে আই এম নট ডিটারমাইন্ড আমি কোন পলিসি সাপোর্ট করি, যে রেন্ট ফ্রিজিং সাপোর্ট করি নাকি আমি রেন্ট নট ফ্রিজিং সাপোর্ট করি? আপনার কাছে কি মনে হয়, আপনি কোনটা আপনার এই বই থেকে বা আপনার নলেজ অনুযায়ী কি মনে হয়? আমার বই থেকে এবং নলেজ থেকে, এবং আমি এইটার জন্য ওই আগের যে বইটা আমরা আলোচনা করেছি হাজুন চ্যাংয়ের, ওইখানেও সে ডিফারেন্ট এক্সাম্পলস দিয়েছে। তোমার ইংল্যান্ডের এক্সাম্পলস 80s দিকে, এবং নিউ ইয়র্কের এক্সাম্পল এর আগেও হয়েছিল। এরকম চিন্তা ভাবনা যে হয় না, রেন্ট কন্ট্রোল অ্যাক্ট এরকম বেশ কয়েকটা দেশে বেশ কয়েকবারই হয়েছে, এবং বেশিরভাগ জায়গায় মিজারেবলি ফেল করেছে। একটা ফেলের আমি দেখি, যেমন ধরো তোমার কিন্তু একটা আছে, একটা লেভেল অফ ক্যাপাসিটি আছে যে তুমি এই টাকা স্পেন্ড করবা ফর হাউজিং। তখন কি করো, যখন তোমার মনে কম্পিটিটিভ থাকে, তখন তোমার যদি বাচ্চা থাকে, ও বাচ্চা তোমার সাথে একটু কষ্ট করে থাকবে। যদি তুমি মনে করো যে হাউসটা বেড়ে যাচ্ছে, হাউস রেন্টটা মনে করো বেড়ে যাচ্ছে, অথবা তোমরা দুইজনে মিলে একটা ফ্ল্যাট নিয়ে থাকবা, কিন্তু যখন মনে করো যে এইটা ক্যাপ করে দেওয়া হবে, তখন হবে কি, তখন ওই বাচ্চা বলবে কি, না এখন তো একটু কমই আছে, তাহলে আমি আর একটা ফ্ল্যাটে চলে যাই আর কি নতুন করে। অথবা তোমরা এখন দুইজনে মিলে যেমন এক ফ্ল্যাটে থাকো, তখন চিন্তা করবে আর একটু কম দামের আর একটু দুইজনে মিলে যায়। এখন এই যে তোমার এই ধরনের চিন্তা ভাবনাগুলো করতে গেলে যেটা হয় কি, তখন তোমার স্ক্যারসিটি তৈরি হয়ে যায়। আবার ইনভেস্টররা চিন্তা করবে, আর আমি তো তেমন কোনো আগে যেমন এটা বাড়তো, তখন তো আমার প্রফিট হচ্ছে না, আমার মেনটেন্যান্স কষ্ট আর কমতেছে না, কোনো কিছুই কমতেছে না, তাহলে আমি করবো কেন? সুতরাং এই জিনিসটা ওদের ক্ষেত্রে পরে দেখা যায় কি, তোমার হাউজিং ক্রাইসিস হয়ে যায়। তখন যেটা হয়ে যায় কি, যে তোমার হাউজিং পাইতে গেলে ব্রাইব দেওয়া লাগে আর কি, যে তুমি যেহেতু টাকার সমান। এটা তো আমেরিকার মতো জায়গায়, ইউকের মতো জায়গায় ব্রাইবিংয়ের সিস্টেম চলে আসে, যে আমি এই হাউজিংটা নিব, এটা ব্রাইব দিয়ে তুমি আমাকে দাও আর কি। আবার দেখা যায় অনেকেই দেখা যায় যে এমন হয়ে যায় যে তারা লস করতেছে। পরে তুমি এখন হাউজিংয়ের তুমি যদি ভাড়া না দাও, তাহলে তো একটা সমস্যা হয়, ওটার তো তোমাকে তো ট্যাক্সও দিতে হয়, হাউস ট্যাক্স সবই দিতে হয়। অনেকে বাড়িটা পালায় রেখে চলে গেছে, এরকম অনেক এক্সাম্পল আছে। সুতরাং আমরা যাই করি, ইমোশনাল হয়ে করলে এক ধরনের ব্যাপার, পলিটিক্যাল ডিসিশন এক ধরনের ব্যাপার,
সমাজতান্ত্রিক চিন্তাভাবনা এক ধরনের ব্যাপার, আবার তোমার মনে করে ফ্রি মার্কেটের চিন্তাভাবনা আরেক ধরনের ব্যাপার। বাট উনি যে চিন্তাটা করছে এইটা আমার মনে হয় যে দেয়ার উড বি সাম ট্রাবল, এবং এটা ইতিহাস বলে যে না, এটা খুব সফলভাবে কখনোই খুব বেশি সুবিধা দেয় না আর কি, এবং ইট ক্রিয়েট এ লট অফ ট্রাবল ইন দ্য ইকোনমি, এবং মানুষ আলটিমেটলি 10 বছর পরে মানুষ বিপদে পড়ে, কারণ মানুষ থাকার বাসা পায় না আর কি করবে, কারণ তখন তো মানুষ বাসা তৈরি করতেছে না। এদিক দিয়ে যারা আমরা একটা ফ্ল্যাট নিয়ে থাকতাম এখন 2টা নিয়ে থাকি, তাহলে তো আমার এদিক দিয়ে ডিমান্ড বাড়তেছে, আবার নতুন করে বাসা আসতেছে না আর কি, মানুষ খামাখা এটা কেন করবে, এটা নানা ধরনের ইস্যু তৈরি হয়ে যায় আর কি। সুতরাং একদম ছেড়ে দিলে হবে না। এটা আমি মানে তুমি যদি বলো ডিরেক্টলি বলো আই অপোজিট, এটা হচ্ছে আমার বক্তব্য আর কি। আই এম মোর অন দ্য ফ্রি মার্কেট সাইড ইফ ইউ আস্ক মি অ্যাবাউট দ্যাট ইজ ইউর পয়েন্ট। হ্যাঁ, এখন এক্স্যাক্টলি। আমি আপনাকে একটা আর্গুমেন্ট দেই এখানে। আর্গুমেন্টটা হচ্ছে যে ধরেন আপনি এখন রেন্ট ফিস করলেন, এখন আপনাকে প্রথমে দেখতে হবে যে সে স্যালারি কত পাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি আমার এখানকার এক্সাম্পল ধরেন, এখন আমার স্যালারিটা মানে আমার স্যালারি যা হয় তার মোর দেন 50% চলে যাচ্ছে আমার হাউস রেন্টে, দেন আই হ্যাভ চাইল্ড কেয়ার, এখানে কোনো ফ্রি চাইল্ড কেয়ার নাই, সো আমার মোর দেন 30% চলে যাচ্ছে চাইল্ড কেয়ার। সো যদি আমার 55% চলে যায় রেন্টে, আর যদি 35% চলে যায় আমার চাইল্ড কেয়ারে, আই হ্যাভ অনলি 10% রিমেনিং। ওটা দিয়ে আমাকে খাইতে হবে, ওইটা দিয়ে হচ্ছে আমাকে একটু আনন্দ করতে হবে, এত কষ্ট করি, পরিশ্রম করি, একটু বাইরে গিয়ে একটু ডিনার শিনার করা, একটু পার্কে সার্কে যাওয়া, একটু ট্রাভেলিং করা, এগুলো কিছু করতে হবে, সব কিছু মিলে। সো আই হ্যাভ অনলি 10% টু ডু দ্যাট। যদি এখন আমার কাছে ওই 10%-এর জায়গায় 20% থাকতো, তাহলে কি আমি এসব জায়গায় যাইতাম না? যে আমি একটু বেশি বেশি খাইতাম বাইরে রেস্টুরেন্টে, আমি একটু বাচ্চাকে একটু বেশি বেশি খেলনা কিনে দিতে পারতাম, যে আসো একটু খেলি, একটু ভালো একটা বই কিনে দিতে পারতাম, আপনার জন্য একটা গিফট কিনতে পারতাম ভালো করে, তৌহিদ ভাইয়ের জন্য আমি একটা ভালো গিফট নেই, আমার ফ্যামিলি এত কষ্ট করে যে তারা বড় করলো আমার, তাদেরকে জন্য কিছু করতে পারা বিগ লেভেলে, এগুলো করতে পারতাম। এতে কি হইতো, এই যে অতগুলো পার্টি যাদেরকে আমি হেল্প করতে পারতাম, এবং দে উড ডু সামথিং বেটার উইথ মাই হেল্প ইন দেয়ার ইকোনমি। সো আপনি যখনই এরকম রেন্ট বাড়াচ্ছেন, এতে আমার কাছ থেকে টাকা নিয়ে আপনি কাকে দিচ্ছেন? ল্যান্ডলর্ডকে। আপনি তার ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য আপনি এই যে যতগুলো মানুষ যে আমার কাছে একটু বেশি টাকা থাকলে একটু বেশি হেল্প পাইতো, যে ধরেন আমার এইখানকার যে হাউজিং, এটার মালিক হচ্ছে আর্টা ইজ এ কোম্পানি, গ্রে স্টার হাউজিং সোসাইটি সামথিং লাইক, যে তারা বিশাল এক কর্পোরেট কোম্পানি, পাবলিক লিমিটেড ট্রেডিং। আমার কাছ থেকে টাকা নিয়ে তার প্রফিট করলে আমার কি উপকার হচ্ছে, বা আমার সাথে যে রিলেটেড লোকজন হচ্ছে তার কি উপকার হচ্ছে? আমার কাছে যে এখন এক্সট্রা টাকাটা নাই, যে এই রেন্টের কারণে যে আমার কাছ থেকে চলে যাচ্ছে, যদি আমার স্যালারিটা বেশি হইতো ভাই, যদি আমার রেন্ট আমার স্যালারির 20% হইতো, এরকম কোনো মেজারমেন্ট নাই, কোনো বেঞ্চমার্ক নাই। আপনি বলতেছেন দিজ আর টু ডিফারেন্ট ফোর্সেস। আমি এক সাইডে ওয়েজ বাড়াবো না, স্যালারি বাড়াবো না, কিন্তু এই সাইডে আমি রেন্ট বাড়াতে থাকবো, কারণ কি দ্যাট উড গিভ দ্য বেনিফিট টু দ্য ল্যান্ডলর্ড। সো এই সিচুয়েশনে আপনি রেন্ট ফ্রিজ করে কি ক্ষতি করতেছেন না আমার? আপনি আমাকে এক্সট্রা কাজ করার ইন্সপিরেশন দিচ্ছেন না, আপনি আমাকে ফ্যামিলিকে হেল্প করার ইন্সপিরেশন দিচ্ছেন না, আপনাকে লোকাল ইকোনমিতে যে আমি কন্ট্রিবিউট করব অথবা কিছু সেভিংস করে দেন আমি ইনভেস্ট করব, সেটার কোনো অপরচুনিটি আপনি আমাকে দিচ্ছেন না। দেন হাউ দিস ইজ এ গুড পলিসি? না, এক্স্যাক্টলি, মানে তোমার যেই হাহাকার বা বেদনার্থ চিন্তা ভাবনা, এটা আমার মন হৃদয় ছুঁয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতাটা আমি তোমাকে বলি। বাস্তবতাটা হচ্ছে যে তুমি যেভাবে চিন্তা করছো ওইভাবে চিন্তা করলে প্রবলেমটা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আর কি, যে তুমি একটা লোক তোমাকে এই প্ল্যানিংটা করে দেবে, যেটা তুমি কি করো? তুমি তো ব্যবসা করো না, তুমি করো চাকরি। চাকরি করার জন্য তুমি দুইটা কনসেপ্ট, আমি একদমই তোমার কার্ল মার্কসের কনসেপ্টে যাই, যে চাকরিজীবী মানে কি, মানে যে সে তাকে মোটামুটি এমনভাবে রেখে দেওয়া হবে যে সে যাতে চাকরি করে মোটামুটি ক্যাপিটালিস্ট সিস্টেমে মোটামুটি রেগুলারলি সার্ভ করতে পারে। তো তুমি তো সেটা করছোই, তুমি তো আর মরে যাচ্ছ না, না খায় মরতেছো না। তো মানে চাকরি করলে তোমাকে এইটুকুই মেনে নিতে হবে আর কি, সারা দুনিয়াতে। এটা শুধু বাংলাদেশে না, আমেরিকাতে না, সারা দুনিয়া ক্যাপিটালিস্ট সিস্টেম বলে যে তুমি চাকরি করা মানে কি, তোমাকে অত বেশি মানে আশা আকাঙ্ক্ষা দেখতে হবে না, আদার দেন ইফ ইউ আর সিইও সামথিং লাইক দ্যাট। তুমি চাকরি করো মানে তোমার হচ্ছে বাচ্চাদের এমনভাবে একটু পড়াশোনা করাইতে পারবা, নিজে মনে করো যে হয়তো বা ভ্যাকেশন একটা পাইলে হয়তো মনে করো যে ওখান থেকে হাওয়ায় গেলা, গিয়ে একটু ঘুরে টুরে আসলে, এতেই তোমার জীবনের মানে সবচেয়ে সার্থকতা। কারণ তুমি হচ্ছে ক্যাপিটালিস্টিক সিস্টেমের একজন এমপ্লয়ি, তুমি কিন্তু ওনার না, তুমি ইভেন নট সিইও, মডার্ন ডে সিইও না,
তোমার এত শখ আহ্লাদ থাকা মানে ক্যাপিটালিজম সাপোর্ট করে না। এবং তুমি 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 আচ্ছা, ক্যাপিটালিজম সাপোর্ট করে না ভালো কথা, তুমি যদি সেন্ট্রাল প্ল্যানিংয়ে সোশ্যালিজমের অংশ হিসেবে তুমি থাকতে, তুমি কি আর বেশি পাইতা নাকি? আর বেশি পাইতা না, তোমাকে এর চেয়ে বিলো পার ঘরে থাকতে হতো আর কি। তুমি যে ঘরে থাকো ওই ঘর তো আমার তো মনে হয় যে তোমার এত বেশি সমস্যা হলে তোমাকে আরেকটু ডাউনগ্রেড ঘরে থাকা উচিত আর কি, তুমি যদি মনে করো আর কি। আর তোমাকে মাথায় রাখতে হবে যে ইউ আর পার্ট অফ দ্য ক্যাপিটালিস্টিক সিস্টেম, যেটাকে তুমি, ইউ আর নট আ ভেরি বিগ ইনফ্লুয়েন্সিয়ার স্টেক হোল্ডার, ইউ আর জাস্ট অ্যান এমপ্লয়ি। তুমি কামলা, তোমাকে ওই কামলা মানুষ ক্যাপিটালিস্টিক সিস্টেম তৈরি করছে এরকম যে কামলারা মোটামুটি তারা নিজেরা খায় পরে বাঁচবে, বাচ্চাদেরকে খায় পরে বাঁচাবে, যাতে পরে এরকম আর একটা কামলা তৈরি হয় আর কি, এবং তারা পরবর্তীতে তাদের ক্যাপিটালিস্টদের সার্ভ করতে পারে। এখন তোমাকে যদি এর বাইরে বের হয়ে আসতে পারো, নিজে যদি ক্যাপিটালিস্ট হতে পারো, তাহলে তো খুবই ভালো আর কি। তোমাকে ক্যাপিটালিস্টিক সিস্টেম তো তোমাকে এটাই এনকারেজ করে যে ইউ বিকাম ক্যাপিটালিস্ট আদার দেন, অর ইউ জাস্ট বি দ্য রেগুলার তোমার সার্ভিস ম্যান, যে সিস্টেমটাকে সার্ভ করবে, তার ফ্যামিলি করবে, তার 14 গোষ্ঠী করবে, তার নেক্সট জেনারেশন করবে, তার 14 গোষ্ঠী জেনারেশন পরে যত কিছু আসবে সবাই একই সিস্টেমে থেকে একইভাবে সার্ভ করবে। এটা তোমার মার্কস সাহেব নিজে বলে গেছেন, এবং উনিও যে মানে যেই সেন্ট্রাল সিস্টেমের কথা বলছে ওইখানেও যে খুব বেশি এর মানে তোমার ধরো রাশিয়ান যে সেন্ট্রাল একসময় যে তোমার রুশ ফেডারেশন ছিল, ওইটার যে সেন্ট্রাল প্ল্যানিং সিস্টেম আসলে খুব মানুষজন যে খুবই টপ লেভেলের হাউজিংয়ে থাকতো, ব্যাপারটা এরকম না আর কি। দেখা যায় যে অ্যাজ ইউজুয়াল মোটামুটি অ্যাভারেজ হাউজিং যেটা এমপ্লয়ীদের তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ওরকমই থাকতো আর কি। তুমি এখন যেটা করতে হবে, তোমাকে যদি কিছু সেভ করতে হয়, তোমাকে ইউ হ্যাভ টু কাট ডাউন ইউর কস্ট। এই কাজটা হচ্ছে কি, তোমাকে আরেকটু, এখন তুমি যদি এ গ্রেডে হাউসে থাকো বা বি গ্রেডে থাকো, তাহলে সি বা ডিতে যেতে হবে, আর কিছু করার নাই আর কি। হিসাব সোজা, ঠিক আছে? এটা তুমি করবা কিনা আমি জানি না আর কি, করতে হবে। একটু আপনি তো বললেন যে দিস ইজ হোয়াট আই ডিজার্ভ, দিস ইজ what we all deserve. I'm not taking it personally, but this is what all the employees of capitalism deserve. যে ঘরে থাকতেছে এর চেয়ে খারাপ ঘরে থাকো, তাই না? কারণ আপনি তো টাকা নেই, এত শখ আহ্লাদ কি হবে? এক্স্যাক্টলি। FYI, I am living at the lowest housing society. আপনি যেভাবে বললেন this is how people think, এবং তারা মনে করে দিস ইজ ইউনিভার্সালি ট্রু, এবং দিস হ্যাজ টু বি ট্রু, দ্যার ইজ নো আদার ওয়ে বিকজ দিস ইজ ইউনিভার্সালি ট্রু। আমি এখানে জাস্ট একটু এডিশন অ্যাড করতে চাই। হ্যাঁ, যেটা হচ্ছে যে এটা নেসেসারিলি নট ট্রু। আমি যদি কালকে জেফ বেজোস সাহেবের $40 মিলিয়ন বিয়া প্যারিসে, ওইটাকে আটকাইতে পারতাম যে ভাই $40 মিলিয়ন তুই বিয়াতে খরচ করতে পারবি না, একটা মানুষের বিয়াতে এত টাকা খরচ হয় না। আপনি ওইটার নিয়ে কথা না বলে, কারণ জেফ বেজোস সাহেব বিলিয়নার, আপনি কথা বলতেছেন আমার আর একটা খারাপ বাসায় থাকা উচিত, আমার 2 ঘন্টা ড্রাইভ করা উচিত, আমার ছেলেকে রাস্তায় রাস্তায় ঘোরা উচিত। কারণ ডে কেয়ার যাইতে হবে কেন? গরিবের ছেলে, তুমি গরিব থাকো, তুমি এতবার ডে কেয়ারে যাবা কেন? এক্স্যাক্টলি। সো এই যে একটা আইডিয়া যে এখান থেকে বেরোয় আসবে, এই যে আমি গত পর্বেও বলছি যে স্কুইড গেমস, যে আপনাকে আমি যে একটা আর্টিকেল লিখছি এক্স্যাক্টলি পয়েন্টিং দিস ইস্যু। জেফ বেজোস সাহেবের কোনো সমস্যা নাই, ওর যদি $1 বিলিয়ন চলে যায় ওর পকেট থেকে, কিন্তু আপনি ওইটাতে খুবই সমস্যা, ওইটা হইলে তো মার্কেট ধ্বংস হয়ে যাবে আপনি যদি ওইটা করেন। কিন্তু আমার পকেট থেকে আপনি প্রতি বছর আমার স্যালারির প্রতি মাসে নিয়ে যাবেন, ওইটা ইকোনমির জন্য ভালো। ইনফ্লেশন হয় যখন আমি স্যালারি ইনক্রিজ করব, কিন্তু ইনফ্লেশন হয় না যখন কোম্পানি প্রফিট বেশি করে। সো অল দিস আর্গুমেন্ট, এই যে হ্যাজলিট সাহেবের যে প্রাইস কন্ট্রোল করা যাবে না এবং মার্কেটকে সব কিছু করে দিতে হবে, এবং যেহেতু আমি ক্যাপিটালিজম কাজ করি আমাকে গরিব থাকতে হবে, এই যে জিনিসগুলা, দিস ডাজন্ট হ্যাভ টু বি নেসেসারিলি ট্রু। যারা শুনতেছেন তারা বোঝার চেষ্টা করেন যে এই জিনিস, এই বিলিফগুলাই ওরা আমাদেরকে দেয়। এবং স্কুইড গেমস যে টিভি শোটা, ওটার মধ্যে দেখায় যে এভরিওয়ান ইজ টেকিং এ রেশনাল ডিসিশন। মানুষ মানুষকে খুন করতেছে, কিন্তু আমরা এটা আনন্দের সহকারে দেখতেছি, কারণ আপনার কাছে স্কুইড গেমের মধ্যে যতগুলো খুন হয়, প্রত্যেকটা খুন হয় লজিকের কারণে। লজিকটা কি? আপনি আসছেন গেমটা খেলতে ফ্রি চয়েস, আপনি যেহেতু ফ্রি চয়েসে গেমটা খেলতে আসছেন, এখন আমি আপনার সাথে যে কোনো কিছু করতে পারবো, আপনারা খুন করতে পারবো, আপনারা মারতে পারবো, আপনাকে রেপ করতে পারবো। দেন আমি আপনাকে কিন্তু প্রেশার করতেছি না, আপনি গেম খেলতে আসছেন, এরপর আমি আপনাকে চয়েস দিচ্ছি যে তুমি যাওগা, গেম না খেলো না, যাওগা যদি খেলতে মনে না চায়। কিন্তু আপনি তো বাইরে কোনো এনভায়রনমেন্টই রাখেন নাই আমাকে খেলার জন্য, কোনো চাকরি নাই, কোনো সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম নাই,
আপনি বাইরে গেলে আমাকে রাস্তায় রাস্তায় থাকতে হবে, রাস্তায়ও থাকতে দিবেন না, আপনি বলবেন আমি স্ট্রিট হোমলেস, তখন কি জেলে ভরবেন, তারপর আমাকে টেররিস্ট আখ্যা দিবেন, তারপরে দেশের বাইরে ডিপোর্ট করবেন। সো এই যে সব কিছু কেন? টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, স্টিভ কুক, ডোনাল্ড ট্রাম্প, তাদের। দিস ডাজন্ট নেসেসারিলি হ্যাভ টু বি ট্রু। সো জাস্ট আমাদের ওই এখানে আমাদের যে আলোচনা আছে, সেই আলোচনার মধ্যে আমি একটা জিনিসই সবাইকে বলতে চাই, এই যে হ্যাজলিট সাহেবের প্রিন্সিপাল, হাজুন চ্যাং সাহেবের প্রিন্সিপাল অ্যাবসলিউটলি হ্যাজ ফেইলিওর সাইডস, যেখানে এগুলো ফেল করবে। এবং এই রেন্ট কন্ট্রোল ইন মাই ওপিনিয়ন ইজ সামথিং দ্যাট ক্যান নট বি এক্সপ্লেইন বাই ট্রেডিশনাল ইকোনমিক্স। কারণ মানুষ জানে না কিভাবে মানুষ সাফার করতেছে, সবাই ধরে নেয় যে ইটস নিউ ইয়র্কে তাহলে আসছো কেন, তো নিউ ইয়র্কে আসবো না কেন, আমি কাজ করবো এখানে খাওয়ার জন্য, আপনি আমাকে একটা বেসিক থাকার জায়গা দিতে পারবেন না, তাহলে আপনি কি পৃথিবীর সবচেয়ে ডেভেলপড সোসাইটি, পৃথিবীর সবচেয়ে ডেভেলপড সিটি? Then you should not say anything like that. So din sheshe you are saying you are serving the poor, but when it comes to the interest of the poor and interest of the billionaires, billionaire interest is related to the market, but poor's interest is not related to the market. So all the time whose interest is going to get carved? The poor ones. A billionaire interest আপনি কখনোই কাটতে পারবেন না, হওয়াই নেই। সো আমি সবাইকে অ্যাওয়ার করতে চাই, আজকে এই এপিসোডের শেষের দিকে আমরা চলে আসছি, সো আমি শেষও করতে চাই, সবাইকে একটা জিনিসই বলতে চাচ্ছি, আমরা নেক্সট যে এপিসোড আছে সেখানে এই বইয়ের আরও কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো, আমরা ওই 23rd বইয়ের সাথে কম্পেয়ার করব। কিন্তু আমি একটা জিনিস সবাইকে দিতে চাই যে জাস্ট একটু শেখার চেষ্টা করেন, আমাদের সাথে কথা বলেন, যে যেই পলিসিগুলো, যেই জিনিসগুলো মানুষ বলে যে এইটাই সত্যি, আপনি ক্যাপিটালিজমে কাজ করতে আসছেন, আমেরিকাতে কাজ করতে আসছেন, যে আপনাকে রাস্তায় থাকতে হবে, রাস্তায় থেকে সবচেয়ে কম দামে কী করতে হবে, মানুষের চটকানা খাইতে হবে, আইস এজেন্টের হাতে মায়ের খাইতে হবে। আমি কাজ করতেছি বাট না, এখন আইস এজেন্টের হাতে মায়ের খাইতে হবে, এটা ইকোনমির জন্য দরকার। এই বিলিভগুলো থেকে দূরে আসতে হবে এবং আমাদেরকে স্ট্রংলি ফাইন্ড আউট করতে হবে যে কখন কোন লজিক অ্যাপ্লাই করে। উইথ দ্যাট, থ্যাংক ইউ অল। তহিদ ভাই একটু কিছু বলেন আমাদের দর্শকদের জন্য এই সপ্তাহে। না, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে তুমি যে কথাগুলো বললা, আমি যে কথাগুলো বললাম, আমার বলার বক্তব্যটা হচ্ছে আমার তো একটা মানে আমার ভিতরেও একটা ধরো তোমার ক্ষোভ আছে বা ইয়ে আছে, আমি যে বিষয় সমস্যাগুলো বুঝি না তা না, এইটা নিয়ে আমরা এরপর আমার একটা প্ল্যান আছে, তোমাকে আমি একটা বই সাজেস্ট করব। ওই বইটার রাইটারের নাম হচ্ছে কেট রাওয়ার্থ, ওনার বইটা হচ্ছে ডোনাট ইকোনমিক্স। উনি মানে ক্রিটিক্যালি ক্রিটিসাইজ করেছেন আমাদের এই প্রেজেন্ট যেই লিবারেল ইকোনমিক্স, লিবারেল মার্কেট ইকোনমি, এটা নিয়ে আমরা একদিন দীর্ঘ আলাপ করবো এবং উনি কিছু ওয়ে আউটও দিয়েছেন। এই জনরার আরও কিছু বই আছে যে তারা বেসিকলি এই সোশ্যালিজমকেও ক্রিটিসাইজ করে এবং দ্য এক্সিস্টিং ফ্রি মার্কেট লিবারেল ইকোনমিকেও ক্রিটিসাইজ করে, এবং দে শোড সাম কাইন্ড অফ দেয়ার ওন ওয়ে ফরওয়ার্ড, যে এটা দিয়ে তারা এইভাবে গেলে আমরা আগাইতে পারি। তো ওই জিনিসগুলো আমরা একসময় আলোচনা করবো আর কি। এক্সিস্টিং সিস্টেম নিয়ে আমারও যেমন তোমার দুঃখ বেদনা বোধ রয়েছে, তোমারও রয়েছে, সবারই আছে, বাট উই আর ইন ট্র্যাপ, কাইন্ড অফ ইন ট্র্যাপ। এবং আশা করি নিশ্চয়ই সামনের 1-2 দশক পরে আমরা এমন একটা ইকোনমি পাবো যেখানে তোমার যে মনের দুঃখগুলো রয়েছে বা আমারও যে ভেতরে যে দুঃখগুলো রয়েছে এক সময় একটা সমাধান আসবে। আপাতত আমি বলবো যে আজকের যে আলোচনাটা এটা আমার খুব ভালো লেগেছে। আমাদের এই বইটার আরও অনেকগুলো কনসেপ্ট রয়েছে, আমরা এই পরবর্তী পর্বে আপনাদের সবার সাথে এই জিনিসগুলো শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you all. See you next week.